পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় ৩ কিশোর আসামির ১০ থেকে ১৩ বছরের কারাদণ্ড। রায়ে অসন্তুষ্ট সন্তান হারানো পরিবার। ওদের সর্বোচ্চ আমি ফাঁসি চাইছি, ফাঁসি নয় কিসের জন্য ১৩ বছরেরই দিল। যে রায় হয়েছে তাতে আমি সন্তুষ্ট না, আমি চাইছি মৃত্যুদণ্ড। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে টাকা দিলেই মেলে গুরুতর জখমের ডাক্তারি সনদ। ব্যবহার হচ্ছে মিথ্যা মামলায়, হয়রানির শিকার নিরীহ মানুষ। গ্রিন সিটি থেকে দূষণের নগরী রাজশাহী। বৃক্ষ নিধন, জলাশয় ভরাট ও টানা নির্মাণ কাজে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। ভালো জায়গাগুলোকে আবার ভেঙে নতুন করে ঠিক করা হচ্ছে। ধুলাবালির কারণে মানুষের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। যে পরিমাণে জলাশয়, যে পরিমাণে গ্রিন স্পেস থাকা দরকার সেটা রাজশাহী শহরের নেই। নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে তীব্র ভাঙন, বাড়িঘর, কৃষি জমি সহ বিলীন বিভিন্ন স্থাপনা। দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। লালমনিরহাটে আমনের ক্ষেতে পোকার আক্রমণ, ক্ষতির মুখে প্রান্তিক কৃষক। কৃষি বিভাগের সহায়তা না পাওয়ার অভিযোগ। ওষুধ দিতে আসি জমিতে, ধানের কোনো কাজ করতে হয় না, তারপর ওষুধ দিয়ে দেওয়া হইতেছে, তারপর ওষুধ পোকার আক্রমণ ছাড়তেছে না। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা লামিয়াকে দলবদ্ধ ধর্ষণ মামলায় 2 কিশোর আসামির 13 বছর ও একজনের 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বেলা 11টায় জেলা বিচারক এই রায় দেন। এরপর 3 জনকেই যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। জুলাই আন্দোলনে শহীদ জসিমের কন্যা লামিয়াকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা নাড়া দিয়েছিল গোটা দেশকে। মামলার 7 মাস পর আজ আদালতে রায় ঘোষণা করা হয়। পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেওয়া হয় ধর্ষণের ঘটনায় জড়িত 3 কিশোর সাকিব, সিফাত ও ইমরানকে। ধর্ষণের মামলায় 3 জনকে 10 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। সেই সাথে পর্নোগ্রাফি মামলায় 2 জনকে আরও 3 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পরপরই 3 জনকে পাঠানো হয় যশোর কিশোর সংশোধনাগারে। 3 জনের বিরুদ্ধে 9-3 ধারা এবং সাকিব আল হাসান মুন্সি এবং সিফাত মুন্সি তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের ধারায় 8-1 এবং 8-7 ধারায় বিজ্ঞ ট্রাইব্যুনাল 3 জনকে 10 বছর এবং সিফাত এবং সাকিবকে পর্নোগ্রাফি আইনে আরও 3 বছর, উভয় সাজায় বিনাশ্রম কারাদণ্ড এবং উভয় সাজায় একটার পর একটা চলবে। তবে আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন লামিয়ার পরিবারের সদস্যরা। আসামিদের বিনাশ্রম কারাদণ্ড নয়, ফাঁসির দাবি জানান নিহত লামিয়ার মা। বলেন, আসামিদের নির্যাতনের কারণেই আত্মহত্যার পথ বেছে নিতে হয় লামিয়াকে। যে রায় হয়েছে তাতে আমি সন্তুষ্ট না, আমি চাইছি মৃত্যুদণ্ড, আমি চাইছি ফাঁসি। আমার মাইয়া নাই পৃথিবীর বুকে, আমি এই রায়তে সন্তুষ্ট না। ওদের সর্বোচ্চ আমি ফাঁসি চাইছি, ফাঁসি নয় কিসের জন্য 13 বছরেরই দিল। আর ঠিকই আমার সামনে দিয়ে 13 বছর পর হাঁটতে যেতে পারবো, আমার বোন হাঁটতে পারবো না। ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান জসিমউদ্দিন। চলতি বছরের 18 মার্চ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে লামিয়াকে তুলে নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে আসামিরা। সে সময় ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এই ঘটনায় নিজেই 3 জনকে আসামি করে 19 মার্চ মামলা করেন লামিয়া। 26 এপ্রিল রাজধানীর শেখেরটেক এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় তাকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লামিয়ার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কুমিল্লায় অবৈধ সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভুক্তভোগী নারীকে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য বজলুর বিরুদ্ধে। 14 উপজেলার গোপালনগর গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায় সালিশ বিচারে প্রবাসী রতন মিয়ার স্ত্রীর হাত পা বেঁধে মারধর করে গ্রামের বজলু মেম্বার। তার বিরুদ্ধে স্থানীয় যুবক বিল্লাল মিয়ার অবৈধ সম্পর্কের অভিযোগ আনা হয়। স্থানীয়রা জানায়, মারধরের পর বিল্লালের সাথে বিয়ে দেয়া হয় ওই নারীকে। বিল্লালের প্রথম স্ত্রীর সংসারে 4 মেয়ে রয়েছে। এছাড়া নির্যাতনের শিকার নারী ও 2 সন্তানের মা।
পুলিশ জানায় এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে অভিযুক্ত ইউপি সদস্যকে আটকের চেষ্টা চলছে। তার মানে হাজবেন্ডের এক বন্ধু, সে নাম বেলাল, তার সাথে অনৈতিক কাজে মানে অনৈতিক কাজে গত 17 তারিখ রাত্রিবেলা ধরা পড়ার পরে এই বিষয়টাকে স্থানীয়ভাবে ওরা বিচার সালিশে বসে, তখন এই বৌদ্ধ মেম্বার তার ভাতিজা বউকে মানে অস্বাভাবিকভাবে বেধড়ক পিটায়। কে বা কারা ওখানে এটা ভিডিও করে এবং পরবর্তীতে ভাইরাল করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামের বৈঠক রয়েছে। আমরা এই বিষয়ে জানব। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা তার কাছে যাচ্ছি। ফয়সাল, এনসিপির প্রতিনিধিরা তো 5টায় প্রবেশ করেছে, তারা কি কি বিষয়ে আজকে আলোচনা করবেন? লোপা, মাত্র 5 মিনিট আগেই এনসিপির যে 4 সদস্যের প্রতিনিধি দল তারা সেখানে প্রবেশ করেছে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার নেতৃত্বেই মূলত এনসিপির আরও বাকি 3 জন, সামান্তা শারমিন, সার্জিস আলম এবং খালেদ সাইফুল্লাহ, এই 4 জনের প্রতিনিধি তারা ভিতরে প্রবেশ করেছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যে তাদের আজকের যে প্রধান উপদেষ্টার সাথে যে শিডিউল আলোচনা সেটি তারা করবেন। সেখানে মূলত জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, তাদের আজকের মূল এই এজেন্ডা যদি ধরি, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু এটিই আসবে। যেহেতু আপনারা জানেন এখনো পর্যন্ত এনসিপি তাদের যে জুলাই সনদে যে স্বাক্ষর সেটি এখনো করেননি। তো সেই জায়গায় জুলাই সনদ আসলে কিভাবে বাস্তবায়ন হবে কিংবা জুলাই সনদ নিয়ে তাদের যে প্রত্যাশা সেটি নিয়ে তারা মূলত আজকে আলোচনা করবেন। হয়তো প্রধান উপদেষ্টার সাথে কথা বলার পরে যদি তারা আশ্বস্ত হতে পারেন, সেই জায়গা থেকেই তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন। এর বাহিরে তারা মূলত আরও বেশ কয়েকটি ইস্যুতে কথা বলবেন, আরও 3টি ইস্যুতে কথা বলবেন। সেখানে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচারের রোডম্যাপেরও তারা দাবি জানাবেন। সেই বিচারটি আসলে কি প্রক্রিয়ায়, কতদিন নাগাদ বা কিভাবে সেই বিচার প্রক্রিয়া চলবে সেটির একটি রোডম্যাপের বিষয়ে তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন। এছাড়াও যেহেতু ফেব্রুয়ারিতে জাতীয় ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনকে ঘিরে কিন্তু নানা রকম সরকারের যে কাঠামো সেগুলো গোছানোর একটি প্রক্রিয়া থাকে, অর্থাৎ সেখানে পদায়ন কিংবা বদলি আদেশ এই বিষয়গুলো নিয়েও তারা কথা বলবেন। যেহেতু ইতিমধ্যেই অভিযোগ উঠেছে কিংবা আলোচনায় আছে যে বিভিন্ন রাজনৈতিক দলের অনেকেই তারা আসলে রাজনৈতিক যোগ্যতায় অনেকে পদায়ন হচ্ছেন, অনেকেই সুপারিশের মাধ্যমে পদ দখল করছেন। সেই জায়গায় তারা মূলত প্রধান উপদেষ্টার কাছে বলবেন যাতে নিরপেক্ষভাবে প্রশাসনটাকে ঢেলে সাজানো হয়, যারা অতীতে পদায়ন পেয়েছে তাদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে বদলি করে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাওয়া যায়, সে বিষয়ে তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন। প্রধান উপদেষ্টার সাথে কাছে তাদের প্রস্তাবনা তুলে ধরবেন। এর পাশাপাশি সর্বশেষ যে একটু গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এনসিপির শাপলা প্রতীক নিয়ে যে জটিলতা। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের কাছে তারা বারবার গিয়েছেন, সেখান থেকে বারবারই তারা অনেকটা হতাশ হয়ে আসতে হয়েছে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তাদেরকে আশ্বস্ত করেনি যে শাপলা প্রতীক তাদেরকে দেওয়া হবে। সেই ইস্যুতেই মূলত আজকে প্রধান উপদেষ্টার কাছে সেটি নিয়েও আলোচনা হবে। সেখানে হয়তো তারা চেষ্টা করবেন প্রধান উপদেষ্টার কাছ থেকে যাতে কোনোভাবে শাপলা প্রতীকের বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া যায়। তো লোপা, এই ছিল আমার কাছে সর্বশেষ এখান থেকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়, জনগণের পাশে থাকার দল। দেশের জনগণকে ছেড়ে আগেও পালিয়ে যায়নি, ভবিষ্যতেও যাবে না, এমনটাই বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের বিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক মত বিনিময় সভায় অংশ নেন তিনি। বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল। এই দল সবসময়ই জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। এ সময়ে আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বানও জানান ডাক্তার জাহিদ। এর আগে উপজেলার বিভিন্ন স্থানে 31 দফার লিফলেট বিতরণ করেন তিনি। বিএনপি জনগণের পাশে থাকা দল, জনগণকে রেখে পালিয়ে যাওয়া দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়। বিএনপি মুক্তিযোদ্ধাদের ভিতর দিয়ে গড়ে ওঠা দল, শহীদ জিয়ার আদর্শের একটা দল, এবং বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল যদি কোনটা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের দল বলেন,
সেটার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 2002 সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ 44 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আমিনুল ইসলাম, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুজিবুর রহমান। রায়ে আদালত বলেন বিচার প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন কোনো ঘটনা না ঘটলেও বিগত সরকার আদালতকে ব্যবহার করে সাজা দেওয়া হয়েছিল। এর আগে একই ঘটনায় হত্যা চেষ্টা মামলাতেও খালাস পান আসামিরা। 2002 সালে সাতক্ষীরার করাওড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরের হামলার মামলা পদ্ম আদালত এটা নিম্ন আদালতে 44 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন সকল আসামিকে দুইটা মামলা থেকে খালাস প্রদান করেছেন। মূল বেতনের 15% বাড়ি ভাড়া ভাতা দেওয়ার সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহার করে আজ থেকে ক্লাসে ফিরেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সকাল থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় নিয়মিত পাঠদান শুরু হয়। ক্লাস শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। আন্দোলন কর্মসূচির কারণে পাঠদানে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে শিক্ষকরা বাড়তি ক্লাস নেবেন বলে প্রত্যাশা অভিভাবকদের। শিক্ষকরাও জানান সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেবেন তারা। এর আগে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে টানা কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। শনিবার আমাদের ক্লাসটি নজরে যেহেতু 12 দিনের জন্য আমাদের গ্যাপ পড়ে গেছে, যে পড়াটা বার্ষিক পরীক্ষার সামনে, তাই ওনারা ভালো থাকবেন, আমাদেরকে ভালোভাবে পড়াবেন, এটাই আমাদের কাম্য। গ্যাপটা তো আমরা অবশ্যই আপ্রাণ চেষ্টা করব, যেভাবেই হোক না কেন আমরা দরকার হয় এক্সট্রা টাইম দেব। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় দ্রুত সাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন দেওয়ার কথা থাকলেও এখনও তার রোডম্যাপ দেয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। পরে আগামী সপ্তাহে রোডম্যাপ ঘোষণা করা হবে। প্রশাসনের এমন আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে অর্থ দিলেই মেলে গ্রিভাস বা গুরুতর জখমের ডাক্তারি সনদ। অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগের কয়েকজন অসাধু চিকিৎসক ও কর্মচারী দালাল চক্রের মাধ্যমে দীর্ঘদিন ধরেই এই সনদ বাণিজ্য করছেন। এতে মিথ্যা মামলার ফাঁদে পড়ে সীমাহীন হয়রানির শিকার হচ্ছেন নিরীহ মানুষ। জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর জখমের মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন বেলকুচির হাফিজুল ইসলাম। তার স্ত্রী সন্তানও মামলার আসামি। পরিবারটির অভিযোগ, বাগবিতণ্ডার এক পর্যায়ে সামান্য হাতাহাতি হয়, অথচ মামলা দেয়া হয়েছে গুরুতর অভিযোগে। ছোট ভাই হামিদুলের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে অর্থের বিনিময়ে গ্রিভিয়াস বা গুরুতর জখম সনদ নেয়ারও অভিযোগ করেন হাফিজুর। হাসপাতালের রেজিস্টার খাতায় দেখা যায় গত 23 জুলাই ভর্তি হন হামিদুলের স্ত্রী নাজমা খাতুন। ফিজিক্যাল অ্যাসাল্ট লেখা থাকলেও কোথাও উল্লেখ নেই হেড ইনজুরির। যদি মারামারি রোগী হয়, ফিজিক্যাল অ্যাসাল্ট থাকে, তাহলে ফিজিক্যাল অ্যাসাল্ট লিগে, আর মারামারি করার পরে মাথায় আঘাত নিয়ে আসে তাহলে সেটা হেড ইনজুরি উইথ ফিজিক্যাল অ্যাসাল্ট। ডাক্তার শিমুল, ফয়সাল, মিতুল এরা যায় এমসিটা দিছে, এমসিটাও অনেক গরমিল আছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মামলার বাদী হামিদুল ও তার স্ত্রী নাজমা। পুলিশ ও আইনজীবীরা বলছেন আদালতে বিচারের মাধ্যমেই এই ঘটনার সত্য মিথ্যা বেরিয়ে আসবে। তবে তারা জানান সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে গ্রিভিয়াস বা গুরুতর জখম সনদ বাণিজ্যের কারণে বাড়ছে মিথ্যা মামলার সংখ্যা। মামলায় 326 ধারা কার্যকর করতে বাদীপক্ষ অর্থের বিনিময়ে ভুয়া সনদ সংগ্রহ করে। এ নিয়ে সম্প্রতি আদালত ইনজুরি সার্টিফিকেট আইনে নির্ধারিত ফরমে প্রদান করার আদেশ দেন। একটি মামলায় জেনারেল হাসপাতালের 3 চিকিৎসককে লিখিত ব্যাখ্যা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। তারা নিজেরা নিজেদের মতো করে সার্টিফিকেট প্রদান করেন, যে ক্ষেত্রে দেখা যায় যে প্রকৃতপক্ষে ভিকটিমের যে সমস্ত আঘাতের কথা বলা হয় সেই আঘাতগুলা তার শরীরে নাও থাকতে পারে অনেক সময়, অথবা থাকলেও সেখানে দেখা যায় যে টেস্ট পাস করে অন্যভাবে সেই আঘাতগুলোকে দেখা হয়। ডাক্তার যদি ঠিক মতো রিপোর্ট না দেয় তাহলে তো এটা ত্রুটি থেকে যায়, যার জন্য একজন
একজন ব্যক্তি, একজন ভিকটিম সে সুষ্ঠু বিচারটা পাচ্ছেন না। আপনার 4000 টাকা দেন, আমি 20 মিনিটের মধ্যে সার্টিফিকেট দেবো। ডাক্তার ফয়সাল উনি রুমে ছিল, ওনার সামনে বলছে উনি কিছুই বলেন নাই, হ্যাঁ বলেন নাই, না বলেন নাই, কিন্তু যে টাকা চাইছে ওখানে ওনাদের স্টাফ। তবে সনদ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসকরা, দায় চাপালেন দালালদের উপর। জানতে পারলাম যে সার্টিফিকেটের কথা বলে আমাদের ওয়ার্ড বয় যে আছে ফারুক, সে হচ্ছে ওনার কাছে টাকা চাইছে। সেটা আমার সামনেও বলে নাই, কিংবা আমার কাছ থেকে শুনেও যে যায় বলা, এরকম কিছুই হয়নি আর কি। সার্টিফিকেট যেহেতু ডাক্তাররা দেয়, বলে যে স্যারকে দিতে হবে, স্যাররা 3 জন আছে তাদেরকে দিতে হবে, এরকম বুস্টুস দিয়া রুগীদেরকে মানে নাজেহাল করে। বর্তমানে আদালতের আদেশ অনুযায়ী নতুন ফরমে ইনজুরি সার্টিফিকেট দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আরএমও। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন এরই মধ্যে অভিযুক্ত 3 মেডিকেল অফিসার শামীম, ফয়সাল ও মিতুলের বদলির আদেশ হয়েছে। কোর্ট থেকে একটা চিঠি আসে সার্টিফিকেটের ফরম্যাট নিয়ে। যেদিন চিঠি আসে তার 2 দিনের মধ্যেই আমরা নতুন ফরম্যাটে আমরা সার্টিফিকেট দেওয়া শুরু করি। সার্টিফিকেট বাণিজ্য এটা কিছুটা অভিযোগ ছিল, পরে দুদক থেকেও একটা অভিযোগ হয়েছে, তার প্রেক্ষিতে আমাদের 3 জন ইমার্জেন্সি মেডিকেল অফিসারের ট্রান্সফার অর্ডার এসছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। 1 দশকেরও কম সময় আগে শহরটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল নির্মল বায়ুর জন্য। পরিচ্ছন্ন আর সবুজ নগরী হিসেবেও ছিল সুখ্যাতি। সেই রাজশাহী সাম্প্রতিক সময়ে বায়ু দূষণে ঢাকাকেও ছাড়িয়ে গেছে। সুইজারল্যান্ড ভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ বায়ুমান রেকর্ড হয়েছে রাজশাহীতে। পরিবেশবিদ ও গবেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে শহরে চলমান বড় বড় নির্মাণ কাজের জন্য ব্যাপক হারে বায়ু দূষণ বেড়েছে। সেই সাথে পর্যাপ্ত গাছ, জলাশয় ও পদ্মা নদীতে পানি না থাকায় সুনাম হারাতে বসেছে রাজশাহী। রৌদ্রোজ্জ্বল ভর দুপুরে শহরের এই ফ্যাকাশে চেহারা বলে দেয় বাতাসে উড়ে বেড়াচ্ছে বিপুল পরিমাণ ধুলোবালি। অথচ কয়েক বছর আগেও চিত্র ছিল ভিন্ন। 2016 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপাত্তের ভিত্তিতে বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা শহরের আন্তর্জাতিক স্বীকৃতি জোটে রাজশাহীর। এর সঙ্গে নগরীর সড়কে সড়কে বাহারি ফুল, নানা প্রজাতির গাছ আর উন্নত পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা রাজশাহীকে দেশের অন্যতম সুন্দর শহর হিসেবে পরিচিত করে তোলে। মাত্র 9 বছরের মাথায় সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা IQ এয়ারের সাম্প্রতিক তথ্য বলছে, দেশের 8 বিভাগীয় শহরের মধ্যে বায়ুর মান সবচেয়ে খারাপ এখন রাজশাহীতে। গাছগাছালিতে আমাদের অক্সিজেন দেয়, গাছগাছালিগুলো যেভাবে ময়লাতে ধুলোবালিতে হয়ে যাচ্ছে। ভালো জায়গাগুলোকে আবার ভেঙে নতুন করে ঠিক করা হচ্ছে, বা যেমন ধরেন যে বা করা হচ্ছে, ফ্লাইওভার তৈরি করা হচ্ছে। ফ্লাইওভার করার কারণে অনেক ধুলাবালি সৃষ্টি হচ্ছে। ছোট বাচ্চাদের যখন আমরা জার্নি করি অনেক জার্ম সৃষ্টি হয়, সে থেকে আপনার অনেক অ্যালার্জি জাতীয় রোগবালা সৃষ্টি হয়। শুধু বায়ুর মানই কমেনি, আগের সেই পরিচ্ছন্ন চেহারাটাও যেন হারাতে বসেছে। নগর জুড়ে দীর্ঘ সময় ধরে টানা নির্মাণ কাজ বায়ু ও শব্দ দূষণের কারণ হয়ে উঠেছে। যানজটেরও সৃষ্টি হয়েছে, প্লাস রাস্তাঘাটে ধরেন এই রাস্তাটা দেখছেন, মানে চলাচলের মানে ধুলাবালির কারণে মানুষের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। অতিরিক্ত যানজটের কারণে যে হর্ন সৃষ্টি হচ্ছে, আমরা পড়াশোনা করতে আমাদের প্রবলেম হয়। পরিবেশবিদরা বলছেন, প্রাকৃতিকভাবে উন্নয়ন না করে গোটা শহরকে শুধুমাত্র কনক্রিট আর টাইলসে রূপান্তরিত করা হয়েছে। ফলে রাজশাহী নির্মল বায়ুর জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ধরে রাখতে পারছে না। একদিকে কনস্ট্রাকশনের ম্যাটেরিয়াল পড়ে আছে এবং ওই পাশাপাশি জায়গাগুলোতে একটা টেম্পোরারি গার্বেজ ছিল, এই গার্বেজগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য এইটাও কিন্তু ময়লাটা বিভিন্ন জায়গায় ছড়াই গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই গবেষক বলছেন, গোছানো শহর হলেও পর্যাপ্ত গাছ, জলাশয় ও পদ্মা নদীতে পানি না থাকায় দূষণ বেড়েছে রাজশাহীতে। এখন থেকেই নগরায়নের সঠিক পরিকল্পনা না নিলে বায়ু দূষণ রোধ করা সম্ভব হবে না বলে মনে করেন তিনি। ল্যান্ড ইউজ প্ল্যানিং অনুযায়ী যে পরিমাণে জলাশয়, যে পরিমাণে গ্রিন স্পেস থাকা দরকার, সেটা রাজশাহী শহরের নেই। এই প্ল্যানিংগত দিক থেকে এই দুর্বলতা আছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।
তিস্তা মহাপরিকল্পনার কাজ নভেম্বরেই শুরুর দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুরে নগরীর জেলা স্কুল মোড়ে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে শুরু হয় কর্মসূচি। একাত্মতা জানায় বিভিন্ন রাজনৈতিক দল সহ সামাজিক সংগঠন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এ সময় তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে এই সরকার আর কোনো প্রকল্প উদ্বোধন করতে পারবে না। তাই নভেম্বরের মধ্যেই প্রকল্পের কাজ শুরুর দাবি জানান তারা। এক্ষেত্রে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন বক্তারা। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন সহ বিভিন্ন সংগঠন। দীর্ঘদিন ধরে আমাদের এই তালবাহানা আমাদের সাথে তারা করে যাচ্ছে। এ পর্যন্ত আমাদের তারা যে শুরু করবে কাজ, এর কোনো আমরা লক্ষণ দেখতে পারিনি। জানুয়ারি কেন, নভেম্বর করলে অসুবিধাটা কোথায়? তাহলে মাত্র ২,৪১৫ কোটি টাকা এটা বরাদ্দ দিয়ে এখানে বাস করুক, একটা পিডি নিয়োগ করুক। আমরা মনে করি এই সরকারের ভোটের কোনো চাওয়া পাওয়া নাই, তাদের কোনো পিছুটান নাই যে আমরা এইটা করলে এক কুল রক্ষা করলে আর এক কুল আমাদের নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তাদেরকে সব কুল রক্ষা করতে হবে না, জনগণের স্বার্থেই তারা এটা বাস্তবায়ন করতে পারে। নড়াইলের নবগঙ্গা নদীতে হঠাৎ তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে বিলীন হচ্ছে কালিয়া উপজেলার একের পর এক গ্রাম। ঝুঁকিতে রয়েছে মসজিদ, কৃষি জমি ও গ্রামীণ সড়ক। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। নড়াইলের নদী তীরের এলাকা কালিয়া উপজেলা। তীব্র ভাঙনে নবগঙ্গায় বিলীন হচ্ছে কৃষি জমি, বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। নিঃস্ব পার বিষ্ণুপুর, গাজীরহাট ও সুপ্তগ্রাম সহ কয়েকটি স্থানের বাসিন্দারা। ভাঙনের কবল থেকে বাঁচতে ঘরের টিন, আসবাবপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নিচ্ছেন অনেকে। ঝুঁকিতে নদী তীরের মসজিদ, সড়ক সহ শতাধিক পরিবার। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। আমার একটা না, কিন্তু ৫টা দোকানে একসাথেই মসজিদ দেখতে চলে গেছে। একটা ঈদগাহ, একটা গোরস্থান, মসজিদ প্লাস মাদ্রাসা দিয়ে 4-5টা প্রতিষ্ঠান দিয়ে হুমকির মুখে এখন। এক রাত্রি ভাঙনে নদী ভাঙনে ঘর বাড়ি সব বিচ্ছিন্ন হয়ে গেছে। ভাঙন কবলিত এলাকার সার্বক্ষণিক খোঁজ রাখছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পাউব কর্মকর্তা। ভাঙনের সংবাদ পাওয়া মাত্র অফিস থেকে আমরা প্রতিনিধি পাঠিয়েছি এবং আমরা নিজেরাও সবসময় সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। ভাঙন প্রতিরোধে যত দ্রুত আমরা ব্যবস্থা গ্রহণ করতে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করে যাচ্ছি। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। হবিগঞ্জের চুনারু ঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। ভোরে পাইকারা ইউনিয়নের বদরগাজী ও হলহলিয়া এলাকায় অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ মেলায় 7 জনকে আটক করা হয়। তাদের মধ্যে ফারুক মিয়া, তাউজ মিয়া ও আলী হায়দারকে 50,000 টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বাকি 4 জনকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এর আগে 12 অক্টোবর একই এলাকায় অভিযান চালিয়ে 14 জনকে আটক করা হয়। লালমনিরহাটে পোকার আক্রমণে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা জমির ধান। কোন রোগের জন্য কোন কীটনাশক ব্যবহার করতে হবে তাও জানেন না অনেক কৃষক। ফলে ভুল কীটনাশকের প্রয়োগে কমছে না পোকা। কৃষি বিভাগ থেকে এই বিষয়ে পরামর্শ মিলছে না বলে দাবি কৃষকদের। আর কৃষি কর্মকর্তা বলছেন, ফসলে পোকার আক্রমণ নেই। দিগন্ত বিস্তৃত, চোখ জুড়ানো সবুজ আমনের ক্ষেত, তবে এর একটি বড় অংশেই পোকার আক্রমণ। চলতি মৌসুমে যেখানে ফসল ঘরে তুলে লাভের আশা, সেখানে ধানের এমন করুণ দশায় বিপাকে কৃষক। লালমনিরহাট সদরের হারাটি, গোকুন্ডা, আদিতমারির সারপুকুর, সাপটিবাড়ি, ভেলাবাড়ি ইউনিয়ন ছাড়াও অন্য উপজেলাতে বেড়েছে পোকার উপদ্রব। কীটনাশক ও যথাযথ যত্নেও দমানো যাচ্ছে না পাতা মোড়ানো, কারেন্ট পোকা ও মাজরা পোকার আক্রমণ। ওষুধ দিতে আসি জমিতে, ধানের কোনো কাজ করতে হয় না। ধান তো থোর অবস্থা, বা কিছুটা দিয়ে বাড়াইতেছে ধান। 3 থেকে 4 বার ওষুধ দিয়ে দেওয়া হইতেছে, তারপর ওষুধ পোকার আক্রমণ ছাড়তেছে না। বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা যাচ্ছে, যেমন কারেন্ট পোকা, পাতা মোড়ানো পোকা, মাজরা পোকা,
আমরা বিভিন্ন ওষুধ নিয়ে এসে স্প্রে করতেছি, কিন্তু কোনো ধরনের ফল পাচ্ছি না। এভাবে ফসলের বাড়তি পরিচর্যায় গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা, তার উপর বীজ, সারের আর শ্রমিকের খরচ তো রয়েছেই। পোকামাকড় দমনে সংশ্লিষ্টদের পরামর্শ না পাওয়ার অভিযোগ করেন কৃষকরা। একজন মাটি স্প্রে করতে গেলে নিম্নতে 1000 টাকা খরচ হয়। কারেন্ট পোকা অনেক দেখা যাইতেছে, আমরা ওষুধ দিতেছি, কিন্তু ওষুধ কিছুটা কাজ করতেছে, কিছুটা করতেছে না। বিএসকে না পাওয়ার কারণে নিজেরাই ওষুধ কিনতে হয়, ভুল ভালো ওষুধ চলে আসে, সে কারণে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই। কৃষি কর্মকর্তা বলছেন, মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়ার পাশাপাশি কীটনাশক কোম্পানিগুলোর কার্যক্রমেও রয়েছে কড়া নজরদারি। কিছু পোকার আক্রমণ দেখা গেছে, যেমন পাতা মরানো পোকা, তো এটাও খুব একটা মানে উল্লেখ করার মতো তেমন না। 4টা আর মেনটেন করতে হয় একটা ওষুধ ব্যবহার করার জন্য। একটা হলো যে সঠিক ওষুধ লাগবে, সঠিক মাত্রা লাগবে, সঠিক প্রয়োগ লাগবে, সঠিক সময় লাগবে। এখানে এই 4টার কম্বিনেশন যদি না হয়, তাহলে কোথাও কোনো না কোনো ক্ষেত্রে হয়তো মানে ওষুধ কাজ নাও করতে পারে। চলতি মৌসুমে লালমনিরহাটে 86,645 হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। শুরুতে আলুর ভালো দাম পাওয়া যায় এই আশায় সীমান্তবর্তী জনপদ হিলিতে আগাম জাতের চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। অনুকূল আবহাওয়া এবং বীজের দাম কমে যাওয়ায় ভালো লাভের আশা করছেন তারা। তবে সার সরবরাহে ঘাটতি ও দাম বৃদ্ধি কিছুটা দুশ্চিন্তা বাড়াচ্ছে। প্রতি বছর অক্টোবরের মাঝামাঝি সময়ে হিলির খট্টা মাধবপাড়া এলাকাতে শুরু হয় আগাম জাতের আলু চাষ। আমন কাটা শেষ হলেই আলুর জন্য মাঠ প্রস্তুত করেন কৃষকেরা। উর্বর মাটি এবং অনুকূল আবহাওয়াতে ফলন ভালো হওয়ায় এই অঞ্চলে দিন দিনই বাড়ছে আলুর চাষ। অনেক কৃষক জমি প্রস্তুতে ব্যস্ত, কারো কারো আবার রোপণ শেষের পথে। আগাম আলু আবাদ করলে পরে আমরা বেশি লাভবান হতে পারি, এই জন্য আমরা আগাম লাগাচ্ছি। প্রতি বছরই আমরা এরকম লাগাই, কিন্তু এইবার আমাদের খরচ এরিয়াটা গত বছরের চেয়ে একটু কম। 28 থেকে 30 দিনের ভিতর বান্ধা পড়ে, 2 মাস 60 দিনের ভিতরে এটা উঠে যায়। আমরা এই আলুটা লাগাই ক্যারেস জাতের আলু, এটা অতি তাড়াতাড়ি আমরা ফলন পাই, যেমন 55 থেকে 60 দিনের মধ্যে। গত বছর প্রতি বস্তা বীজের দাম ছিল 4000 টাকা, এবার তা নেমে এসেছে 1000-এ। এবার উৎপাদন খরচ কম হওয়াতে আশানুরূপ লাভের আশা করছেন এখানকার কৃষকেরা। তবে সারের সরবরাহ ঘাটতি এবং দাম বৃদ্ধি নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে তাদের। সারের যে দাম, তাতে আলু আবাদ করে আমাদের কোনো লাভ হচ্ছে না। গতবারে একটু লাভ বেশি হয়েছিল, সারের দাম কম ছিল, কিন্তু এবারে একটু সারের দাম প্রচুর। মাঠে এসে আলু লাগানোর কাজ করতেছি, আলু লাগাচ্ছি, কেউ ডাঁড়া বাঁধতেছে, কেউ আলু দিচ্ছে, কেউ আলু গাঁটতেছে। সারের কোনো সংকট নেই দাবি করে স্থানীয় কৃষি বিভাগ অবশ্য বলছেন যে গত বছর 150 হেক্টর জমিতে আগাম জাতের আলু আবাদ করা হয়েছিল। ইতিমধ্যে 50 হেক্টর জমি রোপণ করা শেষ হয়েছে। এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও আশা করা হচ্ছে। আবহাওয়া এখন পর্যন্ত যে অবস্থায় আছে সেটা আসলে আলু চাষের জন্য উপযোগী এবং আমাদের পরামর্শগুলি অব্যাহত আছে। তো আমাদের এই মুহূর্তে আগাম জাতের আলুটি মাঠ পর্যায়ে আবাদ হচ্ছে এবং কৃষকরা রোপণ করছে। গত মৌসুমে আমাদের 150 হেক্টর জমিতে আগাম জাতের আলু উৎপাদিত হয়েছিল এবং সেটার ফলন অনেক ভালো ছিল এবং কৃষক পর্যায় থেকে শুরু করে আমাদের পাইকারি এবং খুচরা বিক্রেতারাও বলেছেন যে এই আলুটি আসলে লাভজনক। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ভালো ফলনের আশায় দিন গুনছেন হিলির কৃষকেরা। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ।